নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নেপালে এই মুহূর্তে জেন জি তারা সম্পূর্ণ যে ঘটনাটা ঘটাচ্ছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা পৃথিবীর কাছে নিদর্শন যে দেশে যদি অরাজকতা ব্যবস্থা দিনের পর দিন চলতে থাকে তাহলে সেখানে সরকারের পতন ঘটাতে পারে সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ তার মধ্যে কিন্তু জেন জি, যাদেরকে দিয়ে আমরা সবসময় বলি যে তারা শুধু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এসবের মধ্যেই নিমজ্জিত থাকে, তারা কিন্তু একটা রাস্তায় নেমে কত বড় প্রতিবাদ আন্দোলন করতে পারে সেটা এই মুহূর্তে নেপাল দেখিয়ে দিচ্ছে। এই মুহূর্তে নেপালে যে ঘটনাটা ঘটছে তার সামগ্রিক প্রেক্ষাপটটা কি এবং কেন এই ঘটনাটা ঘটলো, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়ার জন্য, যেটা আপনারা নিউজে শুনছেন, শুধুই কি তাই কারণ, নাকি এর পেছনে বহুদিন ধরে জমানো বেশ কিছু রাগ রয়েছে, তার কারণ রয়েছে? সেগুলো আপনাদেরকে আজকে একদম ডিটেলসে এই একটা ভিডিওতেই আমরা সম্পূর্ণ বিস্তারিত ঘটনাটা বলে দেব, এবং অবশ্যই নেপালের সরকার পড়ে যাওয়ার পেছনে ঠিক কোন কোন কারণগুলো কাজ করছে এক পাতার এই বিস্তারিত একটা নোটস, সেটাতে কিন্তু সম্পূর্ণটা আপনারা জেনে যাবেন। এই মুহূর্তে নেপালে কিন্তু যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু যে সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া হয়েছিল, এবং সোশ্যাল মিডিয়া ব্যান করা নিয়েই কিন্তু জেন জি তারা রাস্তায় প্রতিবাদ করতে শুরু করেছিল 8ই সেপ্টেম্বর। এর আগে আপনাদেরকে সামগ্রিক বিষয়টা বলে দিই একবার, যে কেপি শর্মা ওলি তিনি নেপালের বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন, এবং সেই প্রধানমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যেই রিজাইন করেছেন। 9ই সেপ্টেম্বর নেপালের সরকার পড়ে গিয়েছে, এবং শুধু তাই নয়, তার সঙ্গে প্রাক্তন যে প্রধানমন্ত্রী তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য একটা দুর্ঘটনা ঘটে যায়, অত্যন্ত খারাপ সেটি। প্রাক্তন প্রধানমন্ত্রী তার স্ত্রী সেই বাড়িতেই মারা যান, তিনি তখন সেই বাড়িতে ছিলেন, এবং তার সঙ্গে যেটা ঘটনা ঘটেছিল, ফরেন মিনিস্টার তিনি আগে একদম রীতিমতন রিজাইন দিয়ে দিয়েছিলেন, হোম মিনিস্টার তিনি রিজাইন দিয়ে দিয়েছিলেন, এবং এই ঘটনাগুলোর সূত্রপাত 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর একটা মিছিল হচ্ছিল। কিসের জন্য মিছিল হচ্ছিল? নেপালে 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপ সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন বন্ধ করে দেওয়া হয়েছিল সম্পূর্ণটাই বলছি, কিন্তু তার আগে আপনাদের জানা দরকার যে নেপালে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলো সেগুলোকে রেজিস্ট্রি করানোর জন্য একটা আইন নেপাল সরকার পাশ করেছিল 2023 সালের নভেম্বর মাসে। অর্থাৎ একদম সেখানে কিন্তু বলা ছিল যে প্রত্যেকটা যারা সোশ্যাল মিডিয়া অ্যাপ আসবে এবং নেপালে ব্যবসা করবে, অর্থাৎ ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারা তো ব্যবসাই করছে, প্রত্যেক ইউজার যখন ব্যবহার করছে তাদের ব্যবসা সেখানে দিয়ে হচ্ছে, এবং মিনিস্ট্রি অফ কমিউনিকেশন এখানে রেজিস্ট্রি করতে হবে। নভেম্বর 2023-এ সেই গাইডলাইনটা এসেছিল, এবং নেপালের যে সুপ্রিম কোর্ট সেটা কিন্তু একদম সরাসরি এই গাইডলাইনটাকে সরকারকে সমর্থন করেছিল যে এখানে যদি রেজিস্ট্রি না করানো হয় সরকারের দেওয়া টাইম লাইনের মধ্যে, তাহলে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াটাকে সম্পূর্ণ ব্যান করে দিতে পারে। কিন্তু সেই ঘটনাটাই ঘটার পরবর্তীতে কিন্তু 3রা সেপ্টেম্বর এই ডেটটা ছিল শেষ ডেট, এবং তার পরবর্তীতে যারা যারা সোশ্যাল মিডিয়া একদম প্ল্যাটফর্ম গুলো সেখানে রেজিস্ট্রি করায়নি, মূলত যেসব প্ল্যাটফর্ম গুলো মানুষ ইউজ করেন সাধারণভাবে পরিচিত, ফেসবুক, টুইটার কিংবা একদম ইউটিউব, তার সঙ্গে হোয়াটসঅ্যাপ, তার সঙ্গে ইনস্টাগ্রাম, প্রত্যেকটাই কিন্তু ব্যান হয়ে যায়। শুধুমাত্র টিকে ছিল চায়নার যে টিকটক সেটা, কারণ চায়নার টিকটকটা সেই মিনিস্ট্রি অফ কমিউনিকেশন সেখানে গিয়ে কিন্তু একদম রেজিস্ট্রিটা তারা করিয়ে নিয়েছিল, এবং তাছাড়া আর প্রত্যেকটা 26টা এরকম সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করা দেওয়া হয়েছিল। এবং তার প্রতিবাদেই কিন্তু 8ই সেপ্টেম্বর যে ঘটনাটা ঘটে, 8ই সেপ্টেম্বর এই ঘটনার মূল সূত্রপাত সেখানে কিন্তু আমরা দেখতে পাই কাঠমান্ডু নেপালের রাজধানী। সেখানে জেন জি মূলত জড়ো হয়, তার কারণ 15 বছর থেকে 25 বা 30 বছর বয়স অব্দি যে ছাত্রছাত্রীরা একদম স্কুলের ড্রেস পরে কলেজে যাওয়ার সময় তারা এই মিছিলে যুক্ত হয়েছিলেন সেটা কাঠমান্ডুতে, এবং হামি নেপাল বলে একটা এনজিও তারা কিন্তু এই যে সামগ্রিক একটা মিছিল সেটা অর্গানাইজ করেছিল। এই হামি নেপাল এনজিওটার উদ্যোগী মূলত জেন জি তারা কাঠমান্ডুতে একদম মতিঘর মন্ডল বলে একটা জায়গা, সেখান থেকে পার্লামেন্ট পর্যন্ত তারা একটা শান্তিপূর্ণ মিছিল করার চেষ্টা করছিল, এবং এই মিছিলেই কিন্তু একদম মাঝপথে থামিয়ে দেওয়া হয় তাদের সেনা দ্বারা, পুলিশ দ্বারা, এবং পুলিশ প্রথমে রাবার বুলেট শুরু করে চালানো, এবং তার সঙ্গে টিয়ার গ্যাস চালানো শুরু করে, এবং তার সঙ্গে জল কামান, যেটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে মিছিল আটকানোর জন্য জল কামান ব্যবহার করা, সেই ছবিগুলো কিন্তু উঠে আসে এই 8ই সেপ্টেম্বর। এবং তার পরবর্তীতেও যখন জনতা, উন্মত্ত জনতা কোনো মতেই থামতে চায়নি, জেন জি আপনারা বুঝতেই পারছেন একদম তাদের রক্ত গরম, সেই অবস্থায় তারা যখন থামতে চায়নি সেই সময় কিন্তু একদম সরাসরি গুলি চালাতে শুরু করে পুলিশ, এবং শুধুমাত্র পুলিশ নয়, সেখানে আর্মিও এসে অ্যাটাক করে সাধারণ নিরস্ত্র জনতাকে, এবং সেখানেই একদম যা খবর উঠে আসছে 19 জনের একদম প্রাণ হারান সেই দিনই 8ই সেপ্টেম্বর দুপুরবেলা, এবং তার সঙ্গে 400-র বেশি মানুষ কিন্তু আহত হন। 19 জন প্রাণ হারান, 400-র বেশি মানুষ আহত হন সেই 8ই সেপ্টেম্বর।
সেপ্টেম্বর, এবং তার পরবর্তীতে সরকার চেষ্টা করে সারা দেশে কারফিউ জারি করে দিতে। সেনার দ্বারা 3:30 নাগাদ তারা এই চেষ্টা করে, কিন্তু ততক্ষণে খবর পৌঁছে গেছে বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, এবং সেখানে সেই জায়গাগুলোতেও মানুষ একদম রাস্তায় নেমে পড়েছেন, কারণ সারা দেশের মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ার থেকে ডিটাচ হয়ে গিয়েছিলেন। তারা হোয়াটসঅ্যাপ চালাতে পারছেন না, ফেসবুক চালাতে পারছেন না, ইনস্টাগ্রাম চালাতে পারছেন না, ইউটিউব চালাতে পারছিলেন না। কিন্তু তার পেছনে অন্য রহস্য আছে, অবশ্যই এই ভিডিও দেখুন, শেষ অবধি আপনারা জানতে পারবেন। এর মধ্যেই যে ঘটনাটা ঘটে, এই 8ই সেপ্টেম্বর যখন সরকার কারফিউ জারি করার চেষ্টা করে, তখন খবর ছড়িয়ে পড়েছে, এবং খবর কিন্তু ছড়িয়ে পড়ে পোখরা, বুটওয়াল, ভরতপুর, দমক, এই সমস্ত জায়গায় নেপালে একদম পর পর প্রোটেস্ট শুরু হতে থাকে। রাস্তায় নেমে মানুষ ততক্ষণে বিশৃঙ্খল প্রোটেস্ট শুরু করে দিয়েছেন। বিকেল বেলা নাগাদ একদম লাগাতার প্রোটেস্ট হয়, এবং আর্মিও ঠিক তাদের মতন করে কিন্তু তাদেরকে থামানোর চেষ্টা করেন। এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পাই সন্ধেবেলা 8ই সেপ্টেম্বর সন্ধেবেলা একদম গৃহমন্ত্রী সেখানকার তিনি ইস্তফা দিয়ে দেন। এ মানুষ কিন্তু এবার তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, শান্তিপূর্ণ আন্দোলন অশান্তিপূর্ণ হয়ে ওঠে, এবং 8ই সেপ্টেম্বর সারা রাত ধরে এবং 9ই সেপ্টেম্বর সকালবেলা থেকেই কিন্তু অগ্নি সংযোগ ঘটাতে শুরু করে মানুষ। পার্লামেন্ট থেকে একদম পিএম এর বাড়ি কিংবা বিরোধী দলনেতার বাড়ি সমস্তটাই কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়, এবং তাদের যে মূল উদ্দেশ্যটা ছিল সেটা কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করা সেটা নয়, তার পেছনেও অন্য কারণ আছে। কি কারণ সেগুলো আপনাদেরকে বলি। নেপালে এই মুহূর্তে প্রতি 5 জনের মধ্যে 1 জন মানুষ শুধুমাত্র চাকরি করেন, বাকি 4 জন বেকার। প্রতি 5 জনের মধ্যে 4 জন বেকার। নেপালের ইকোনমি এই অবস্থায় চলছে, এবং সেটা আমরা বলছি না, একদম রীতিমতন রিপোর্টে বেরিয়েছে। সেই অবস্থায় নেপালি ছেলেরা, 20-22 বছরের ছেলেরা টাকা রোজগারের জন্য কিংবা খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য তারা গিয়ে যুক্ত হন রাশিয়ান আর্মিতে, এবং রাশিয়ান আর্মিতে তাদের বেসিক কিছু দিনের ট্রেনিং দিয়ে দেওয়ার পরেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে, এবং প্রথম সারিতে দাঁড়িয়ে যারা যুদ্ধ করে মূলত গুলি খাওয়ার জন্য পাঠানো হয় সেগুলোই কিন্তু নেপালি সিটিজেন। এবং নেপালের সেই সমস্ত ছেলেরা সারা বছরের যে রোজগার সেইটা কামানোর জন্য কোনো মতে কিন্তু নেপালে চলে যায়। এবং রিসেন্ট যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, সেখানে বহু সংখ্যক নেপালি তরুণ কিন্তু মারা গিয়েছে, এরকম রিপোর্ট উঠে এসেছে। এবং তার সঙ্গে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করা, তার পেছনে আরেকটা রিজন কিন্তু লুকিয়ে ছিল। এই বহুদিন ধরেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম 3টে কারণ উঠে আসছিল, যে 3টে কারণের জন্য এই প্রতিবাদ কিন্তু শুরু হয়। মূলত সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি শুরু হয়েছিল বহুদিন ধরেই, এবং এই যে সরকার পড়ে যাওয়ার একটা চান্স আছে, এটা বহুদিন আগেই কিন্তু আমরা খবরের বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছিলাম। যারা ইউটিউবার আছেন, এছাড়া বিভিন্ন মানুষের মধ্যে কিন্তু এই একটা হিংসা রীতিমতন প্রতিনিয়ত জন্মাচ্ছিল, এবং তার সঙ্গে বিভিন্ন যে রিপোর্ট উঠে আসছিল সেখানে বলা হচ্ছিল যে আনএমপ্লয়মেন্ট যেমন একটা সাধারণ মানুষের রীতিমতন প্রতিদিনের একটা চাহিদা ছিল, যে চাকরি বাকরি নেই, বেকারত্বের সমস্যা, মানুষ খেতে পাচ্ছে না, সেটা তাদের একটা সমস্যা ছিল। তার সঙ্গে যুক্ত হয়েছিল করাপশন। দেশের যে সমস্ত নেতারা এসেছেন 2008 সালের পর থেকে, তারা প্রত্যেকেই করাপ্টেড, প্রত্যেকটা পার্টির প্রত্যেকটা নেতা করাপ্টেড। এবং তার সঙ্গে যেটা যুক্ত হয়েছিল নেপো কিডস বলতে যারা একদম নেতা মন্ত্রীর ছেলে মেয়ে, তারা বিদেশে গিয়ে সেটেল করে যাচ্ছেন, তাদের টাকা পয়সার অভাব নেই, তাদের লাক্সারি যে লাইফ সেটার কোনো অভাব নেই। এবং নেপালের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কোনো মতেই খেতে পাচ্ছিলেন না। এবং আপনাদেরকে বলে দিই, নেপালের যে হিস্ট্রি সেই অনুযায়ী কিন্তু মে মাসের 28 তারিখ 2008 সাল ততদিন পর্যন্ত নেপালে কিন্তু ছিল রাজাদের রাজত্ব, অর্থাৎ সবাই মিলে চুজ করতেন যে পরবর্তী রাজা কে হবেন, এবং রাজাদের যে মনার্কি সেইটা চলতো নেপালে 2008 সাল পর্যন্ত। বহুদিন ধরেই নেপালে কিন্তু এই সিস্টেম চলেছে, এবং তার পরিপ্রেক্ষিতে 2008 সালের 28শে মে নেপালকে কিন্তু ঘোষণা করা হয় একটা রিপাবলিক কান্ট্রি হিসেবে, যেখানে পরবর্তীতে একদম অন্যান্য বিভিন্ন দেশের মতন ইলেকশন হবে, এবং তার ভিত্তিতে প্রধানমন্ত্রী নিয়োগ হবে, এবং তার যে প্রধানমন্ত্রী সে দেশ চালাবে, তার পার্টির বিভিন্ন মন্ত্রীরা ভারতবর্ষের মতোই বিভিন্ন মিনিস্ট্রি পাবে, এবং তারা সেই সমস্ত বিষয়গুলো দেখাশোনা করবে। এবং সেখানে মূল দুটো পার্টি, নেপালি কংগ্রেস পার্টি এবং নেপালি কমিউনিস্ট পার্টি, এই দুটো পার্টি মূলত নেপাল দেশটাকে চালায়। এবং তার মধ্যেই বিভিন্ন যারা পার্টি এসেছেন, তাদের যে নেতা মন্ত্রী, তাদের যে পিএম যারা, এই একদম কেপি শর্মা ওলি যে রিসেন্টলি একদম প্রাইম মিনিস্টার ছিলেন, তিনিও কিন্তু কমিউনিস্ট পার্টির একজন প্রাইম মিনিস্টার ছিলেন। তার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন ধরনের করাপশনের অভিযোগ আছে। এছাড়া কংগ্রেস পার্টির বিভিন্ন লিডার এবং তার সঙ্গে নেপালি কমিউনিস্ট পার্টির বিভিন্ন লিডার, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এই নেপালি কমিউনিস্ট পার্টি এর মধ্যে দুটো ভাগও আবার আছে। একটা সম্পূর্ণভাবে মাওইজম, তাদের যে বিশ্বাসটা সেটাকে গ্রহণ করে চলে, এবং তার সঙ্গে আরেকটা একদম লেনিনিস্ট এবং মার্কসিস্ট সেই যে বিশ্বাসটা সেটা নিয়ে চলে। সুতরাং সেই পদ্ধতিটা চলছিল কিন্তু 2008 সাল থেকে, এবং তার মধ্যে এই যে 17 বছরের নেপাল সরকার সেটা কিন্তু
পড়ে গেল এবং নেপালে একদম এই মুহূর্তে যেটা পরিস্থিতি সেটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। এবার যদি আপনাদের বলি যে এর পেছনে এই যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়াতে মানুষের কোন জায়গাটায় সবচেয়ে বেশি অসুবিধা হলো, কেন এইভাবে বাঁধ ভাঙা মানুষ রাস্তায় নামলেন, তার পেছনে যে মূল যে কারণটা এই মুহূর্তে সারা পৃথিবীর যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ তারা মনে করছেন যে দেশে চাকরি বাকরি যখন নেই সেইখানে কিন্তু অবশ্যই তাদের একটা রোজগারের অবস্থান ছিল কিংবা তাদের একটা রোজগারের ব্যবস্থা ছিল ট্যুরিজম সেক্টরটা। নেপালের টুরিস্টরা বহু জায়গা থেকে সারা পৃথিবী থেকেই আসেন এবং সেই ট্যুরিজম সেক্টরটা কিন্তু অবশ্যই অনেকটা ডিপেন্ডেবল ছিল ইউটিউবের উপর, অর্থাৎ ইউটিউবাররা কিন্তু অবশ্যই প্রচুর টাকা কামাচ্ছিলেন নেপালে। অন্তত ইউটিউবের মাধ্যমে সাধারণ পৃথিবীর মানুষের কাছে কিন্তু ছড়িয়ে দিতে পারছিল তারা যে তাদের এখানে এসে মানুষ কিভাবে ঘুরতে পারে, কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করতে পারে, সেই যে ব্লগ, ট্রাভেল ব্লগ, সেটা কিন্তু অবশ্যই একটা অবশ্যই তাদের কাছে একটা ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট হওয়ার একটা ক্ষেত্র ছিল। এবং অবশ্যই সাধারণ মানুষের হাতে যদি কাজকর্ম না থাকে, দেশের সরকার যদি চাকরি জেনারেট করতে না পারে, তাহলে ইউটিউব যদি সেখানে মানুষের রোজগার করতে পারে, শুধুমাত্র ইউটিউব থেকে রোজগার সেটা তো নয়, তার সঙ্গে ছিল ট্যুরিজম সংক্রান্ত রোজগার গুলো। অর্থাৎ কোনো মানুষের ধরুন হোটেল রয়েছে নেপালে এবং সে সম্পূর্ণ সেটাকে ব্লগ করে দেখাচ্ছে, সেটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা যখন আসছে সেই হোটেলে তারা থাকছে, সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে তারা আসছে, বিভিন্ন ফরেনাররা যেতেন নেপালে, ইন্ডিয়া থেকে বহু মানুষ যেতেন নেপালে, সেইটা এফেক্টেড হচ্ছে। এবং তার সঙ্গে নেপাল থেকে বহু মানুষের আগে আপনাদেরকে বললাম যে সারা পৃথিবীতে কাজের উদ্দেশ্যে যেতেন, তার কারণ কাজ নেই নেপালে, প্রতি 5 জনের মধ্যে 4 জন বেকার, 1 জন মাত্র চাকরি করেন। সেই ক্ষেত্রে নেপালের যে ইকোনমিকে বাঁচানোর জন্য কিন্তু বাইরের দেশে তারা থাকেন এবং তাদের সঙ্গে সাধারণ যে যোগাযোগ, প্রতিদিনের যে যোগাযোগ, সেটা কিন্তু হোয়াটসঅ্যাপের থ্রুতেই হয় এবং সেই যোগাযোগ কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই যে 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপ তাদেরকে ব্যান করে দেওয়ার জন্য। এবং তার মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ। আপনারা বুঝতেই পারছেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল থেকে সাধারণ ফোন কল, সেটাই কিন্তু একদম সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যোগাযোগের মাধ্যম। সেইগুলো যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখন বিস্ফোরণ তো হবেই এবং সেটা কিন্তু এই সরকার হয়তো বুঝতে পারেনি, তাই জন্য আর্মি পর্যন্ত নামিয়ে থামানোর চেষ্টা করেছিল এবং সেই আর্মির কোনো মতে রেস্কিউ করে কিন্তু দেশের নেতাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে তারা সমর্থ হয়েছে এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা যখন ভিডিও বানাচ্ছি তখনও কিন্তু 11ই সেপ্টেম্বর নেপালে আন্দোলন চলছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আবার চাইছে রাজার যে আমল ছিল সেটা ফিরে আসুক, রাজত্ব ফিরে আসুক এবং রাজার আমলেই তারা ভালো ছিলেন সেরকম কিছু চাইছেন। শেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র, কিং জ্ঞানেন্দ্র, তিনি 2008 সাল পর্যন্ত রাজত্ব করেছেন এবং তার পরবর্তীতে নেপালে যখন থেকে শুরু হয়েছে এই সরকার দ্বারা পরিচালনা, তারপর থেকে কিন্তু করাপশন বেড়েছে দিনে দিনে। নেপো কিডস যারা, অর্থাৎ পলিটিশিয়ানদের যারা ছেলে মেয়ে, তারা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করেন এবং নেপালের সাধারণ মানুষ কোনো মতেই টিকে থাকতে পারছিলেন না অর্থনৈতিকভাবে। সেইগুলোই কি আসল কারণ নয়? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এই মুহূর্তে আর্মি চিফ তিনি শান্তির প্রস্তাব দিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে বসতে চেয়েছেন। এখন দেখার বিষয় এই যে নেপালের প্রোটেস্ট তারা কতদিন ধরে একদম কন্টিনিউ করে, কিন্তু জেন জি তারা যে একটা সরকার সম্পূর্ণ ফেলে দিতে পারে আমাদের পাশাপাশি দুটো দেশ কিন্তু সেটা দেখিয়ে দিল। এখন কোনটা ভালো কোনটা খারাপ আপনারা বিচার করবেন, কিন্তু ঘটনা কিন্তু সামগ্রিকভাবে যা ঘটেছে তার নেপথ্যের কাহিনীটা আপনাদের সম্পূর্ণ জানিয়ে দিলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।